কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কি হানিকা, তুমি গতদিন পরে আর জয়েন করনি কেন? হানিকা, শুনতে পাচ্ছ আমাকে? স্যার গতকালকে এক্সট্রা ক্লাসের কথা মনে ছিল না। আচ্ছা আচ্ছা, বাসায় কি প্রবলেম সলভ করেছো? কত পর্যন্ত করেছিলাম বলো তো নাফিস? কোনটা, ভেক্টরের না ওই যে আগে আগের সমস্যাটা? কোনটা ভেক্টর, কোনটা বলো? 5-3। হ্যাঁ, হয় না, এটা সমগ্র ত্রিভুজ হচ্ছে না? আচ্ছা দেখি। 5-3। দেখা যে এই ভেক্টরগুলি একটি সমগ্র ত্রিভুজ গঠন করে। দেখো, তুমি যেভাবে চিন্তা করতে পারো এটাকে, আহ, এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে। 5-3। এখানে এ একটা ভেক্টর, এই ভেক্টরটা দেওয়া আছে হলো 3i মাইনাস 2j প্লাস k। এটা একটা ভেক্টর। বি আর একটা ভেক্টর, i মাইনাস 3j প্লাস 5k। এবং সি আর একটা ভেক্টর, 2i প্লাস j মাইনাস 4k। বলতে ভেক্টরগুলো একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। আচ্ছা, এখন আমরা আগেরটার মতো করলে হবে হবে না যে তা না। আমরা যদি একটা অরিজিন ধরে নেই, মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর ধরে নেই, তাহলে হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই তিনটা ভেক্টরকে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু হিসাবে ধরে নিই, ঠিক আছে? এই তিনটা ভেক্টরকে একটা ত্রিভুজের তিনটা বাহু হিসাবে, তাহলে তুমি দেখো এখান থেকে লিখতে পারছো মডুলাস অফ এ। মডুলাস অফ এ মানে হচ্ছে এ ভেক্টরের দৈর্ঘ্য। তাহলে এ হবে হলো, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য হবে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। কত? 14 রুট ওভার 14 একক। এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টরটা কত হবে? রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 5 স্কয়ার। 25, 26 আর 9 35 একক। এবং সি ভেক্টরটা বের করা। সি ভেক্টরটা হবে হলো রুট ওভার সি ভেক্টর, মডুলাস অফ সি ভেক্টর, তার মানে সি এর মান, সি বাহুর দৈর্ঘ্য 2 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার, 16 আর 4 20 হচ্ছে হলো 21। ওকে, এখানে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি। এখন দেখো, এইভাবে আমি দেখাতে পারি। এখানে এখানে বা এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার না নিয়ে তুমি সি স্কয়ার নাও, তাহলে a স্কয়ার মানে হবে রুট ওভার অফ 14 হোল স্কয়ার, আর সি স্কয়ার মানে হলো রুট ওভার 21 হোল স্কয়ার। তার মানে 14 যোগ 21, তার মানে হচ্ছে 35, আর 35 মানে হচ্ছে হলো বি স্কয়ার। তার মানে বি স্কয়ার ইকুয়াল টু
a স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে এখানে আমরা বুঝতে পারছি অতিভুজ কোনটা, বি ভেক্টর, তাই না? বি বিটা হচ্ছে এখানে অতিভুজ। আমি এই প্রমাণটা দিয়েও বলে ফেলতে পারি যে সমকোণী ত্রিভুজ গঠন করে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়, তাই না? কাজে অন্য কোনো কিছু আমার আর না করলেও এখান থেকে এটা দিয়ে আমি প্রমাণ করতে পারবো। তারপর তুমি যদি আরেকটা কাজ করতে চাও যে একটা কোণ সমকোণ এটা প্রমাণ করতে চাও, একটা কোণ সমকোণ কিনা, সেই ক্ষেত্রে তুমি কি করবে, এটা অতিভুজ, তাহলে a এবং c তুমি এটাও দেখতে পারো, a ভেক্টর ডট c ভেক্টর। হ্যাঁ, এটা অপশনাল, এটা তুমি করতে পারো। আর এটা যদি তুমি না করো তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে তুমি যদি এখান থেকে a ডট c ভেক্টর বের করতে চাও, তাহলে দেখো আমি বাম পাশে দেখাচ্ছি। এটা আমি বলছি যে এটা না হলেও কোনো সমস্যা নেই, সেখান থেকে আমি প্রমাণটা দিতে করতে পারবো। তবু a ডট c যদি বের করতে চাও, এবং a ডট c 3i মাইনাস 2j প্লাস k ডট c হচ্ছে 2i প্লাস j মাইনাস 4k। তাহলে এখান থেকে পাচ্ছ 6 মাইনাস 2 মাইনাস 4, তার মানে 0। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হলে আমরা কি বলতে পারি, একটা আরেকটার উপর কি লম্ব। দুইটা ভেক্টরের কি কি মানে, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হওয়া মানে কি, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব, তাই তো? সুতরাং a পারপেন্ডিকুলার c, তাহলে আমরা বলতে পারবো সুতরাং প্রদত্ত ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সুতরাং প্রদত্ত ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। হয়েছে? নাফিস তোমারটা কেন হলো না? তুমি মনে হয়, না তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে ধরো এটাকে তুমি ধরো ওয়ে ওয়ে ভেক্টর, হ্যাঁ এটাকে ধরো তুমি ওবি ভেক্টর, আর এটাকে ধরো ওসি ভেক্টর। তাহলে তুমি যদি এ বি বাহু ভেক্টর প্রথমে এভাবে করেছো না, এ বি ভেক্টর ধরে দেখতে পাচ্ছ নাকি? কারেন্ট চলে গেছে এই জন্য জিজ্ঞেস করছি। ওকে, বুঝতে পারলাম। এবার আসো তুমি কত পর্যন্ত বলছিলাম, কত ক্লাসে? 7 পর্যন্ত। আমি এখন 8 নাম্বার থেকে করব। 8 এর 10টা প্রবলেম আছে। 10টা প্রবলেমের সবকটা প্রবলেমই একই রকম। আমি প্রথমটাই করছি। 8 এর 1 নাম্বারটা, দুইটা ভেক্টর দেওয়া আছে, বলেছে a এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাকে এইভাবে লিখতে পারো, ai মাইনাস 2j প্লাস k এবং প্লাস ai মাইনাস aj মাইনাস 4k ভেক্টর দ্বয়
পরস্পর লম্ব হলে কি হবে? এই দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হওয়ার কথা না? লম্ব হলে ai minus 2j plus k dot twice ai minus aj minus 4k equal to 0. এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদেরকে a এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো 2x স্কয়ার minus twice minus minus plus twice a minus 4 equal to 0 और a স্কয়ার plus a minus 2 equal to 0 বলেছে a এর মান কত হলে a এর মান কত হলে a স্কয়ার plus twice a minus a minus 2 তার মানে a কমন গেলে a plus 2 আরেকটা হবে a minus 1 equals to 0 তার মানে আমরা বলতে পারবো a equal to 1 অথবা কত 2 অর্থাৎ a এর মান 1 বা 2 হলে -2 1 বা -2 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এইগুলো এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? আবার 2 মার্কসের কোশ্চেন হিসেবেও থাকতে পারে। তাহলে যেটা আমি বললাম, আচ্ছা এখন যদি বলতো যে প্রমাণ করো যে দুইটি ভেক্টর পরস্পর লম্ব, সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো? দুইটা ভেক্টরের ডট গুণফল সমান যদি আমি 0 প্রমাণ করতে পারি তাহলে আমার লম্ব প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? a যদি একটা ভেক্টর হয়, b যদি আরেকটা ভেক্টর হয়, যদি আমি a ডট b ইকুয়াল টু 0 দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমি আর 8 নাম্বার থেকে করব না, 8 নাম্বার থেকে আমি তোমাদেরকে যে বাকিগুলো করাতে চাই। যদি কোনো প্রবলেম হয় সেটা আমি আগামী ক্লাসে করব। এবার আসো 9 নম্বরে। 9 এর মধ্যে যে কয়টা আছে একই টাইপের ম্যাথ। এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, দেখো দেওয়া আছে, বা এখানে তুমি এইভাবে লিখতে পারো। এখানে a যে ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটা হচ্ছে i j k, i j k, এবং b একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে √3i 3j 2k। বলেছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা, তোমাদের মনে আছে নিশ্চয়ই বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ কত ছিল? বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ ছিল a cos থিটা। তার মানে আমার a বের করতে হবে আর cos থিটা, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে cos থিটা বের করে নেই, আমি এভাবে লিখতে পারি। সুতরাং মডুলাস অফ a মানে a সমান হবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √3। দুইটাই বের করে দিলে আমার দুইটাই কাজে লাগবে। √b ইকুয়াল টু b, তার মানে হচ্ছে হলো √3 হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার 9 9 3 12 12 আর 4 16, তার মানে 4 9 4 13 আর 3 16 16 হলো 4। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা cos থিটা বের করার সূত্র কি ছিল মনে আছে তোমাদের? a ডট b বাই ab, তাই না? a ডট b বাই ab। তাহলে তুমি এখান থেকে a ডট b বের করো, এখান থেকে a ডট b বের করো। a ভেক্টরটা হচ্ছে হলো
I plus j plus k dot b হচ্ছে হলো √3i 3j minus 2k by a আমি বের করেছি a মানে হচ্ছে √3 আর b মানে হচ্ছে হলো ইনটু 4 বা এখানে ডট চিহ্ন দিলেও কোনো সমস্যা নাই, কারণ দুটো স্কেলারের মধ্যে ডট চিহ্ন দেওয়া মানে কি গুণ করা। তবে এই ডট চিহ্নটাকে অবশ্যই দিতে হবে দুটো ভেক্টরের মধ্যে ডট চিহ্ন। তাহলে কত হচ্ছে, নিচে হচ্ছে হলো 4√3 আর এখানে হবে √3 প্লাস 3 মাইনাস 2, তার মানে কত √3 প্লাস 1 বাই 4√3, একটু বিদ্যুৎ ধরনের একটা রেজাল্ট আসছে। আচ্ছা আসি, এখন অভিক্ষেপ নির্ণয় করব। আচ্ছা তাহলে এখানে লিখছি, আমি একটু বাম পাশটাকে রাখতে চাই, এবার দেখতে পাচ্ছ বোর্ডটা। তাহলে জি স্যার। হ্যাঁ, প্রথম কথাটা কি ছিল, a ভেক্টরের উপর b ভেক্টর, তাহলে এবার আমরা লিখি না b ভেক্টরের উপর, b ভেক্টরের উপর b ভেক্টরের উপর a ভেক্টরের অভিক্ষেপ সমান b, সরি হ্যাঁ b ভেক্টরের উপর a ভেক্টর অভিক্ষেপ কত, a cos θ, তাই না? জি স্যার। a cos, তাহলে b ভেক্টরের উপর a ভেক্টর অভিক্ষেপ যদি a cos θ হয়, তাহলে তুমি এখানে লিখো, তুমি a এর মানটা পেয়েছো হলো √3 আর cos θ এর মান পেয়েছো হলো √3 প্লাস 1 বাই 4√3। তাহলে আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব √3 কাটা যাবে, তার মানে 1 বাই 4√3 প্লাস 1, ঠিক কি না? অভিক্ষেপ বলেছিলাম, অভিক্ষেপ হবে একটা মান, হ্যাঁ একটা মান হবে, এটা কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে b ভেক্টরের উপর a ভেক্টর হচ্ছে হলো 1 বাই 4√3 প্লাস 1। আবার বলেছি a ভেক্টরের উপর b ভেক্টর অভিক্ষেপ। তাহলে আমরা আবার লিখি, আমার cos θ তো আমার লাগবেই, cos θ থাকুক, এবার আমি এখানে লিখি, এখানে লিখি আবার আবার a ভেক্টরের উপর b ভেক্টরের, মনে রাখবা একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের হবে অভিক্ষেপ, উপর অভিক্ষেপ হবে ভেক্টরের উপর, আর উপাংশ হবে ওই ভেক্টর বরাবর। উপাংশের সময় আমরা বরাবর কথাটা ইউজ করব, আর অভিক্ষেপের ক্ষেত্রে আমরা বলবো উপর। তাহলে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ, b ভেক্টরের লম্ব অভিক্ষেপ অথবা অভিক্ষেপ। আমি বলেছি যে অভিক্ষেপ বলতে আসলে লম্ব অভিক্ষেপকে বোঝানো হয়। কথা হবে বলো তো, এটা কথা হবে বাই √3। b ভেক্টরের অভিক্ষেপ হলো b cos, তার মানে b হচ্ছে 4 আর cos θ হচ্ছে √3 প্লাস 1 বাই 4√3। তাহলে 4 4 কাটা যাবে, 1 বাই √3 ইনটু √3 প্লাস 1, 1 বাই √3 √3 প্লাস 1। তাহলে আমরা দুইটা অভিক্ষেপই কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে অভিক্ষেপ নির্ণয় করা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, নাকি? রবিউল, রবিউল ইসলাম, জি স্যার। শুনতে স্যার। পাচ্ছ? হ্যাঁ জি স্যার। ওকে, এবার আমরা 9 নম্বরের সবকটা একই টাইপের, আমরা যাব হচ্ছে হলো
হ্যাঁ, মানে সবগুলো একই টাইপের, তোমাদেরকে করতে হবে, অন্তত সবগুলো না করতে পারো, একটা বাদ কি হলো, একটা করবে। 10 নম্বর, 10-এর মধ্যে থেকে আমি প্রথমটাই করছি, একই টাইপের সব। 10-এর 1, দুইটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুইটা হচ্ছে হলো, এখানে এ ভেক্টর হচ্ছে হলো 2i মাইনাস 3j প্লাস 6k, এবং বি ভেক্টর হচ্ছে হলো 2i মাইনাস 6j প্লাস k। আচ্ছা, বলতো এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ কত? আচ্ছা, আগে আমি এগুলো বের করে ফেলি তাহলে। সুতরাং মডুলাস অফ এ অথবা এ ভেক্টর হবে হলো রুট ওভার অফ 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, 36 আর 9 45 আর 49, root 49, that is 7. Modulus of b, that is b ভেক্টরের দৈর্ঘ্য, এটা হচ্ছে হলো 2 স্কয়ার মাইনাস 6 স্কয়ার 1 স্কয়ার, 36 37 আর 4 41। এটা কেমন কথা হলো? 2i মাইনাস 6j, 2i মাইনাস 6j প্লাস k। ওকে, আর cos থিটাটা বের করে নেই। cos থিটা হবে হলো ভেক্টরদের মধ্যবর্তী কোণ, আমরা এভাবে লিখো, a ও b এর মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু a ডট b বাই ab, that means 2i minus 3j plus 6k dot b হচ্ছে হলো 2i minus 6j plus k divided by ab, ab হচ্ছে 7, b হচ্ছে root over 41, তার মানে 4 plus 18 plus 6 by 7 into root over 41, 24 10 28, 28 by 7 root over 41, তার মানে 4 by root over 41। ঠিক আছে, root over 41। আচ্ছা, এখানে এখান থেকে আমরা যদি a ক্যাপটা বের করে নিতাম, পরে বের করলে হবে, অসুবিধা নেই, 80 হবে। কারণ প্রশ্নে কি বলেছে, a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ। তাহলে লিখো a ভেক্টরের উপর, a ভেক্টরের উপর b এর অভিক্ষেপ, এইমাত্র বললাম কত, a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ কত, b cos থিটা না, b cos থিটা। তাহলে এখানে আমার b হচ্ছে হলো root over 41 আর cos থিটা হচ্ছে হলো 4 by into 4 by root over 41, তার মানে কত, 4। তাহলে a ভেক্টরের উপর b ভেক্টর অভিক্ষেপ হচ্ছে হলো 4। ক্লিয়ার তো? এখন আসো a ভেক্টর বরাবর এবং a ভেক্টর বরাবর, a ভেক্টর বরাবর
বি ভেক্টরের উপাংশ এ ভেক্টর বরাবর, যখনই উপাংশ হবে তখন বরাবর হবে, একটা ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ কত হবে বলো? স্যার বি cos থিটা আর এ একক ভেক্টর। এ একক ভেক্টর এ ক্যাপ বি cos থিটা। এখন তুমি ইচ্ছা করলে এটাকে বি cos থিটা তুমি বের করে ফেলো, যখন এ ক্যাপ লিখতে পারো, বি ভেক্টর তো লিখে ফেলেছো 4 এ ক্যাপ, অথবা তুমি এ ক্যাপ বলতে যেটাকে বুঝিয়েছো সেটা লিখে দিতে পারো। এ ক্যাপ মানে কত, এটাকে তুমি আনসার লিখলে ভালো, অথবা তুমি এটাকে লিখতে পারো 4 ইনটু এ ক্যাপ। এ ক্যাপ মানে কি? এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই কি মডুলাস অফ এ, ঠিক না? এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইড মডুলাস অফ এ, তার মানে হবে 4 এ ভেক্টরটা মানে হচ্ছে হলো 7 i minus 3j plus 6k divided by modulus of a হচ্ছে হলো 7। এটাকে তুমি লিখতে পারো 4 এর লেখার মানে যেটা, অথবা 4 এ ভেক্টর বাই মডুলাস অফ এ, এটাকেও তুমি আনসার হিসেবে লিখতে পারো। তাহলে এ মনে রাখতে হবে যে কথাটা, অভিক্ষেপের করতে হবে উপর শব্দটা ইউজ করতে হবে, আর উপাংশের ক্ষেত্রে বরাবর, কারণ একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টর। তাহলে আমি এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ বের করেছি, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ বের করেছি, এখন বি ভেক্টর বরাবর এ ভেক্টর উপাংশ বের করতে পারবো না আমরা? কি জি বলতে স্যার। হবে নাকি পারবে? স্যার পারবো। জি স্যার পারবো। তাহলে এই 10 নম্বরের মধ্যে যতগুলো প্রবলেম আছে সবগুলো একই রকম, একই রকম। যদি কোনোটা না হয় তাহলে আমি কথা বলবো। এবার আমি যাব হলো 11 নম্বর। আচ্ছা, 11 নম্বরে আমাদের কিছু থিওরিটিক্যাল আলোচনা করতে হবে। বুঝতে পারলাম? তোমাদের বইয়ের পেজ নাম্বার 35 এ আছে সরলরেখার ভেক্টর সমীকরণ। আমি একটু থিওরিটি আলোচনা করে নেই, তারপর আমি প্রবলেমে যাব। লিখে নাও তোমরা। সরলরেখার ভেক্টর সমীকরণ। তোমরা যে সরলরেখা পড়ে আসছো, সেই সরলরেখাকেও আমরা ভেক্টর আকারে লিখতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। এটা হচ্ছে এভাবে লিখো, একটি সরলরেখা, সূত্রটা লিখে নাও, একটি সরলরেখা, একটি সরলরেখা এ বিন্দুকে অতিক্রম করে। এ এ একটা বিন্দুকে বোঝানো হয়েছে, আসলে একটা সরলরেখা এ বিন্দু দিয়ে অতিক্রম করে, এ বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং এটি বি ভেক্টর এর সমান্তরাল হলে সরলরেখাটির সমীকরণ, সরলরেখাটির সমীকরণ হবে r ইকুয়াল টু a প্লাস ল্যামডা বি। লিখে নাও, তারপর আমি বুঝাচ্ছি। r ইকুয়াল টু হবে a প্লাস ল্যামডা বি। আচ্ছা, এই বিন্দুটাকে আমি একটু এভাবে লিখি, এ
এইভাবে আমরা লিখি, এ হচ্ছে একটা ভেক্টর, এই এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। একটু এভাবে লিখো না, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটা কিভাবে আসলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বি একটা ভেক্টর, এখানে মনে করো ও একটা বিন্দু, এই যে ভেক্টরটা সেটা হচ্ছে এই ভেক্টরটা, অর্থাৎ এখানে হচ্ছে এ বিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই যে বিন্দু দিয়ে যাবে, যে ভেক্টরটা আমাকে বের করতে বলেছে, সেই ভেক্টরটা এ বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এ বিন্দুগামী একটা ভেক্টর, এই এ বিন্দুগামী একটা ভেক্টর, এই বিন্দুটা হচ্ছে এই যে এ ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর, তার মানে এ ভেক্টরটা কোনটা, এ ভেক্টরটা হচ্ছে ও, এটা হচ্ছে হলো এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টরটা হচ্ছে ও, এটা এখানে হচ্ছে বিন্দুটা, এই যে বিন্দুটা যদি এটা স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ও এ ভেক্টরটা বের করতে পারবো না, মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এখান থেকে ও এ ভেক্টরটাকে বের করতে পারবো এবং সেই ভেক্টরটা হচ্ছে হলো এ ভেক্টর। আচ্ছা, আরেকটা ভেক্টর মনে করো তোমার এখানে রয়েছে, সেটা হচ্ছে মনে করো তোমার বি ভেক্টর, এই যে বি ভেক্টর, তাহলে এই এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল এ বিন্দুগামী, এই এ বিন্দুগামী মনে করো এটা এপি রেখা, এই এ বিন্দুগামী যেটা এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই বি ভেক্টরের সমান্তরাল এরকম একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই এপি সরলরেখাটার সমীকরণ বের করতে হবে, এপি একটা ভেক্টর। কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন তুমি করো কি, ওপিটাকে যোগ করো, ওপিটাকে যোগ করো। দেখো আমি একটু তোমার বইতে দেওয়া আছে, আমি সংক্ষেপে দিচ্ছি, তুমি ওপিটা এখানে একটা ভেক্টর হবে, মনে করো ওপিটা হচ্ছে আর ভেক্টর, ওপি যে ভেক্টরটা হচ্ছে এই ওপি ভেক্টরটা হচ্ছে হলো আর ভেক্টর, আর ও এর যে ভেক্টরটা হচ্ছে এটা আমাদের দেয়াই ছিল, সেটা হচ্ছে এ ভেক্টর, আর ওপিটা হচ্ছে আর ভেক্টর। কেন আর ভেক্টর আমি বললাম, কি বিন্দু স্থানাঙ্ক যদি x, y, z হয়, কি বিন্দু স্থানাঙ্ক যদি আমি x, y, z ধরি, তাহলে ওপি সমান হবে আর ভেক্টর। একটু লক্ষ্য করো, আমি যদি এখানে বলি যে এই পি বিন্দুটা হচ্ছে x, y, z, হ্যাঁ, তুমি যদি এখানে মনে করো x, y, z লিখো, আর এটা তো মূল বিন্দু, মূল বিন্দু হলে ও এর স্থানাঙ্ক পাবে 0, 0, 0, তাহলে এখানে এই যে ওপি সমান আমি যেটাকে আর বললাম, তার মানে আর ভেক্টরটা হবে তাহলে আসলে কত, গতকালকে বলেছিলাম x মাইনাস মূল বিন্দুর x স্থানাঙ্ক 0, তার মানে xi, y মাইনাস মূল বিন্দুর y স্থানাঙ্ক, তার মানে yj, z মাইনাস মূল বিন্দুর z স্থানাঙ্ক 0, তার মানে z, মানে এটা হচ্ছে r ভেক্টর, আরটা হচ্ছে xi বা ixi কথা, yj প্লাস z, হ্যাঁ, এটা হচ্ছে i। এখন লক্ষ্য করো, এই যে OAP একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে আমি যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, মনে আছে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি আমি প্রয়োগ করি তাহলে আমি লিখতে পারবো এপি দেখো, এই যে ও এ পি, এই ত্রিভুজটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমি কি লিখতে পারবো, ও এ প্লাস এপি। লক্ষ্য করো, ও এ প্লাস এপি, ও এ প্লাস এপি সমান কত হবে বলো তো, ও এ প্লাস এপি সমান কত হবে, ওপি, ওপি। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে এই এপি ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল, এটা কোশ্চেনের মধ্যে বলা ছিল, তাহলে এই এপি ভেক্টর
ভেক্টরটা যদি বি ভেক্টরের সমান্তরাল হয় তাহলে আমি এপি ভেক্টর সমান একটু লিখে নিতে পারো, এপি ভেক্টর সমান লিখতে পারবো ল্যামডা ইনটু বি। এপি লিখে নিতে পারো, যেহেতু এপি ভেক্টরটা বি ভেক্টরের সমান্তরাল, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ লিনিয়ার কম্বিনেশনটা কি, এটা লিনিয়ার অ্যালজেব্রার বিষয়, আমরা অত জটিল শব্দ না বলে আমরা বলতে পারি, মনে করো এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা যদি এ হয় মনে করো, তাহলে এই ভেক্টরটা কত হবে, হয়তো টুয়াইস এ হবে বা 3 এ হবে বা a বাই 2 হবে, মনে করো এই ভেক্টরটা হবে টুয়াইস। তাহলে কি হচ্ছে, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার ফলে কি হলো, এইটা দ্বিগুণ হচ্ছে এটা, অথবা এইটার অর্ধেক হচ্ছে এটা। অর্থাৎ এই ল্যামডা এই টুটা হচ্ছে একটা একটা আমরা এটা বলি প্যারামিটার, অর্থাৎ এই টুটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা হবে। এখানে এই ল্যামডাটা হচ্ছে হলো একটা প্যারামিটার আর কি, এপি ইকুয়াল টু ল্যামডা বি। অর্থাৎ একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের গুণিতক হবে, মূল কথা যেটা, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের কি হবে, গুণিতক হবে। মনে করো বি যদি একটা ভেক্টর হয়, সি যদি আরেকটা ভেক্টর হয়, আমি যদি বলি এই বি ভেক্টরটা সি ভেক্টরের সমান্তরাল, তাহলে আমি বি ইকুয়াল টু ল্যামডা সি লিখতে পারি। মনে থাকবে কথাটা? জি স্যার। একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান্তরাল হতে হলে ভেক্টর দুইটা একটা আরেকটার গুণিতক হবে, এটা হলো মূল কথা। ওকে, এখন তুমি দেখো, তাহলে আমরা এখানে এপি এর পরিবর্তে ল্যামডা বি লিখতে পারবো। এখান থেকে আমি লিখতে পারছি, এখান থেকে তুমি এপি এর মানটা বের করে নাও, তাহলে এপি ইকুয়াল টু হবে উপি ভেক্টর, উপি ভেক্টরটাকে আমরা বলেছি আর, আর মাইনাস ও এ হচ্ছে হলো এ, আর এপি ইকুয়াল টু আমি লিখলাম কত, এপি ইকুয়াল টু আমি লিখলাম ল্যামডা বি ইকুয়াল টু আর মাইনাস এ, ল্যামডা বি ইকুয়াল টু আর মাইনাস এ, ল্যামডা বি ইকুয়াল টু আর মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি, এটা হচ্ছে সূত্রটা। আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি, যেখানে একবার লিখেছি একটি সরলরেখা এ বিন্দু দিয়ে যাবে এবং বি ভেক্টরের সমান্তরাল, এরকম একটা সরলরেখার ভেক্টর সমীকরণ হবে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। বুঝছো ভাই? এটা আমি আগে বুঝিয়ে নেই, এটা হচ্ছে 11 এর 1 নাম্বার। বুঝছো সবাই? জি স্যার। হ্যাঁ, এবার আসো তুমি 11 এর 1 নাম্বার প্রবলেমটা। 11 এর 1 নাম্বার প্রবলেমটা বলেছে একটা ভেক্টর দেওয়া আছে, দেখো মুছে ফেলি এগুলো, আমার শুধু সূত্রটা থাকলে হবে, শুধু আমার নিচে লেখা আছে, চিত্রটা থাকবে, চিত্রটা আমার লাগবে, চিত্রটা আমার লাগবে, এটা আমি মুছে ফেলি, আর বাকিটুকু আমার সব লাগবে। এখানে আমি শুধু পি বিন্দু দেই, তাই শুধু আমি ইউজ করি। এখানে বলা আছে এভাবে লিখতে পারো, পি বিন্দুগামী পি, পি হচ্ছে একটা ভেক্টর, পি ইকুয়াল টু 3i মাইনাস 3j প্লাস 4k। কেন বিন্দু বললো এটাকে? 3 মাইনাস 3 4 একটা বিন্দু হতে পারে, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম এ, এ ভেক্টর, এটাই হচ্ছে এখানে যে পি, এটাই হচ্ছে তোমার হলো পি ভেক্টর যেটাকে বলেছে। তার মানে 3i মাইনাস 3j প্লাস 4k, তুমি ইচ্ছা করলে এটাকে 3 মাইনাস 3 কমা 1 এইভাবে লিখতে পারো, তাহলে এটা বিন্দু হচ্ছে। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুগামী, পি বিন্দুগামী এবং এবং কিউ
কিউ ইকুয়াল টু কিউ আর একটা ভেক্টর, সেটা হচ্ছে হলো 3i মাইনাস 2j প্লাস 4k প্লাস 4k। তার মানে এখানে কিউ বলতে আমার হলো এই যে বি ভেক্টর, আমরা যেটাকে কিউ ভেক্টর বি ভেক্টর বলেছিলাম, সেই বি ভেক্টরটাই হচ্ছে আমার এখানে কিউ। কোশ্চেনের মধ্যে যেটাকে বলা হচ্ছে কিউ, অর্থাৎ কিউ ভেক্টর যেটা দেওয়া আছে বি কিউ। তাহলে পি বিন্দুগামী এবং এত ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ, এত ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ, সরলরেখার ভেক্টর সমীকরণ। সমীকরণ দুই ধরনের হয়, একটা ভেক্টর সমীকরণ হয় আর একটা কার্টেসিয়ান সমীকরণ হয়। আমি দেখাচ্ছি আগে ভেক্টর সমীকরণ, তারপর কার্টেসিয়ান সমীকরণ। তাহলে ভেক্টর সমীকরণটা হওয়ার কথা কি আমাদের আর আর থাকবে, আর এর জায়গায় আর থাকবে, আর ইকুয়ালস টু এ। এ মানে আমার এখানে হচ্ছে হলো পি প্লাস ল্যামডা ইনটু কিউ, ঠিক কি না? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এখানে আর ইকুয়াল টু লিখবো পি মানে আমার হচ্ছে হলো 3i মাইনাস 3j প্লাস 4k প্লাস ল্যামডা, কিউ মানে হচ্ছে হলো 3i মাইনাস 2j প্লাস 4k। এখন তুমি এইটাকে লিখতে পারবে হলো, এটাকে আমাকে বলেছিল প্রথম কথা হচ্ছে রেখাটার ভেক্টর সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তো ভেক্টর সমীকরণটা আমি কি লিখতে পারি? আমরা আর এর পরিবর্তে আমরা কি লিখবো বলেছিলাম মনে আছে? ix jy প্লাস কি kz। আর মানে হচ্ছে ওই যে পি বিন্দু আছে, পি বিন্দু স্থানাঙ্ক যদি x, y, z হয়, তাহলে আমরা আর বলতে এখানে ix প্লাস jy প্লাস kz। আর এখানে হবে i যদি কমন নাও 3 প্লাস 3 ল্যামডা, 3 প্লাস 3 ল্যামডা ইনটু i। তারপরে আমরা j কে যদি নেই প্লাস নিলাম, তাহলে j এর জন্য হবে -3 মাইনাস 2 ল্যামডা ইনটু j। চিত্রটা আমি এবার মুছে ফেলি, চিত্র আমার আর লাগবে না, চিত্রটা মুছে ফেললাম। যে এই যে কমন নিয়েছি -3 মাইনাস 2 ল্যামডা প্লাস 4 ল্যামডা ইনটু k। এটা হচ্ছে এই এত বিন্দুগামী এবং কিউ ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে হলো ভেক্টর সমীকরণ। আর ইকুয়াল টু, এটাকে আমি ix প্লাস jy প্লাস kz লিখতে পারি, অথবা এই বাম পাশে আমি আরও লিখতে পারি, কোনো সমস্যা নেই। সমীকরণ হচ্ছে এটা। কেন এটা ভেক্টর সমীকরণ? মানে এটা ভেক্টর, i j কে আছে, উপাংশ ভেক্টর গুলো আছে, কাজে এখানে হচ্ছে এটা একটা ভেক্টর সমীকরণ। এখন বলেছে এটা কার্টেসিয়ান সমীকরণ প্রকাশ করো। কার্টেসিয়ান সমীকরণ মানে হচ্ছে x y এবং z এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা লিখতে পারি, তুমি যদি উভয় পক্ষ থেকে এই ভেক্টরটা সমান এই ভেক্টর, তার মানে i এর সহগ সমান এখানে i এর সহগ, বাম পাশে i এর সহগ, ডান পাশে i এর সহগ, বাম পাশে j এর সহগ, ডান পাশে j এর সহগ, বাম পাশে k এর সহগ, ডান পাশে k এর সহগের সমান হবে এগুলো সব। কথা বুঝতে পেরেছো আমার? এগুলো স্যার। সব সমান হবে। তাহলে আমরা এইভাবে লিখে নিতে পারি, উভয় পক্ষ থেকে i j k এর সহগ সমীকৃত করে। আচ্ছা, এখানে একটু লিখে নাও, এই জায়গাটা লিখে নাও, ল্যামডা যে কোনো স্কেলার, স্কেলার ওই যে বললাম গুণিতক হবে, ল্যামডা যে কোনো স্কেলার, এই কথা লিখে নাও। আচ্ছা, তাহলে লিখো উভয় পক্ষ থেকে, এটা কেন করছি? কার্টেসিয়ান সমীকরণের জন্য। উভয় পক্ষ থেকে i j ও k এর সহগ সমীকৃত করে পাই। সমীকৃত মানে সমান করে পাই। তোমরা এই শব্দটা পেয়েছিলে কোথায় বলো তো? সমীকৃত
তোমাদের ছিল যে পার্শিয়াল ফ্র্যাকশন, মানে আংশিক ভগ্নাংশ ছিল। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে দেখো, লিখতে পারবে 3 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু ওয়াই এবং 4 প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু জে, এক্স ওয়াই জেড। এখান থেকে তুমি যদি ল্যামডার মান বের করো, এখান থেকে ল্যামডার মান বের করো, তার মানে 3 ল্যামডা ইকুয়াল টু লিখতে পারবে x মাইনাস 3। তার মানে এখান থেকে তুমি বলতে পারবে ল্যামডা ইকুয়াল টু x মাইনাস 3 বাই 3। ল্যামডা ইকুয়াল লিখতে পারবে x মাইনাস 3 বাই 3। তারপরটা থেকে তুমি আবার ল্যামডা বের করো, দ্বিতীয়টা থেকে আবার ল্যামডা বের করো, তৃতীয়টা থেকে আবার ল্যামডা বের করো, তিনটা ল্যামডা তোমার সমান হবে। তো এটা কত হলো, x মাইনাস 3 বাই 3 আছে, 3 প্লাস, এখান থেকে ল্যামডা বের করলে কত হবে, এখান থেকে তুমি লিখতে পারবে 2 ল্যামডা ইকুয়াল টু মাইনাস y মাইনাস 3। তার মানে ল্যামডা ইকুয়াল টু মাইনাস y মাইনাস 3 বাই 2। ল্যামডা ইকুয়াল টু মাইনাস y মাইনাস 3 বাই 2। ठीक है। ओके, আর এখান থেকে তুমি দেখো 4 ল্যামডা ইকুয়াল টু z মাইনাস 4, সুতরাং ল্যামডা ইকুয়াল টু হবে z মাইনাস 4 বাই 4, z মাইনাস 4 বাই 4। আচ্ছা, আমার মনে হচ্ছে বইয়ের রেজাল্টটা একটু ভুল আছে। 3 প্লাস 3 ল্যামডা মাইনাস 3 প্লাস 2 ল্যামডা আর মাইনাস, এটা কি মাইনাস ছিল নাকি, এটা মাইনাস হয়ে গেল। 3i minus 3j plus 4k, 3i minus 2j plus 4k, আমি তো ঠিকই লিখেছি। আর এখানে i কমন গেলে 3 plus 3 ল্যামডা minus 3 minus 2 ল্যামডা 4 plus 2 ল্যামডা। ঠিক আছে, আমার হিসেবে আমি যাতে ঠিকই আছে, বলে দিয়ে যাতে আমার নাম্বারটা ভুল আছে। তাহলে আমাদের কি হবে এখন, সুতরাং দেখো তাহলে সুতরাং তাহলে এখান থেকে আমি লিখতে পারছি x মাইনাস 3 বাই 3, এখান থেকে আমি লিখবো মাইনাস y মাইনাস 3 বাই 2 ইকুয়াল টু z মাইনাস 4 বাই 4। এই যে সমীকরণটা, এটাকে আমরা বলছি হলো কার্টেসীয় সমীকরণ। নির্ণয় বা এভাবে লিখতে পারি, কি কোশ্চেনটা ছিল, এটা সমাধান করতে হলে কার্টেসীয়। এটা হচ্ছে ভেক্টর সরলরেখার কার্টেসীয় সমীকরণ। শোনো, বইয়ের রেজাল্ট মেনে নেয়, বইয়ের রেজাল্টে ভুল আছে, আর যদি রেজাল্ট ঠিক করতে হয় তাহলে টি ভেক্টরকে চেঞ্জ করতে হবে। কথা বুঝতে পেরেছো? তোমাদের বইয়ের রেজাল্টটা ভুল দেওয়া আছে, বুঝতে পেরেছো? এটা পরীক্ষা আসতে পারে কিন্তু এই ধরনের কোশ্চেন। তাহলে একটা হচ্ছে ভেক্টর সমীকরণ, এটা ভেক্টর সমীকরণ, আর এটাকে আমরা বলি কার্টেসীয় সমীকরণ, ওই ভেক্টর সরলরেখা। বুঝবো?
আরেকটা সূত্র দেখো, সেটা হচ্ছে হলো দুইটি বিন্দুগামী সরলরেখা ভেক্টর সমীকরণ। দুইটি বিন্দুগামী সরলরেখা ভেক্টর সমীকরণ। বিন্দু দুইটা কি? এরকম মনে করো, ও মনে করো মূল বিন্দু, ও মূল বিন্দু, কমা রেখাটির উপর পি যে কোনো একটি বিন্দু। জাস্ট জিসটা লিখে দিচ্ছি, ও মূল বিন্দু, রেখাটির উপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে এ ও বি আমরা আগের মতো লিখতে পারি। আগে আমরা যেভাবে লিখেছিলাম এ এ এবং বি বি, সেভাবে আমরা লিখতে পারি। তাহলে এ ও বি বিন্দু সরলরেখা সমীকরণ। তাহলে এ দিয়ে তুমি এ ভেক্টর দাও আর বি দিয়ে বি ভেক্টর। এ ও বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। এটারও কার্টেসিয়ান সমীকরণ নয়, ভেক্টর সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে হলো r ইকুয়াল টু a plus lambda b minus a। এটা হচ্ছে সমীকরণ। r equal to a plus lambda b minus a, এটা হবে মূল সূত্রটা। তুমি এটা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, 1 minus lambda a vector plus lambda b vector। আমরা যদি এটা প্রমাণটা দেখতে চাই, দেখো এটা মনে করো ও বিন্দু, আর দুইটা বিন্দু, একটা এ আর একটা বি। এটা ও বিন্দু, এখানে একটা বিন্দু রয়েছে হলো পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই টুপিটাকে আমি বলছি হলো আর ভেক্টর, ও এটা হচ্ছে এ ভেক্টর, আর টুপিটা হচ্ছে হলো বি ভেক্টর। কিন্তু দিকে লক্ষ্য করো, এই যে এ এবং বি বিন্দুগামী, কোশ্চেন ছিল দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, দুইটা নির্দিষ্ট বিন্দু মানে এই এ একটা বিন্দু, এই বি আর একটা বিন্দু। তাহলে যদি মূল বিন্দু স্থানাঙ্ক মূল বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা ও এ অর্থাৎ এ ভেক্টর পেয়ে যাব, আবার বি ভেক্টরও পেয়ে যাব। আর বি বিন্দুটা হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আরবিট্রারি বিন্দু, আমরা ওই রেখার উপর যেখানে একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ধরেছি। তাহলে আমরা এখান থেকে এই এ বি সরলরেখার সমীকরণটা বের করব। সেজন্য আমি বলেছি ও মূল বিন্দু, রেখাটির উপর পি যে কোনো একটা বিন্দু, এই যে পি যে কোনো একটা বিন্দু, তাহলে এ ও বি বি বিন্দু আমি সরলরেখার ভেক্টর সমীকরণ। অর্থাৎ এই যে সমীকরণটা আমি বের করেছি, এটা আসলে এই এ বি ভেক্টরের সমীকরণ বা এ বি সরলরেখার সমীকরণ। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এখন এটা কিভাবে আসছে যদি আমরা দেখতে চাই, আমি উপরে লেখাটা একটু মুছে ফেলি। এটা এটা মুছে ফেলি, আমি এখানে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমি যেটা লিখেছি, সেখানে ও এ যে ভেক্টর, এটাকে আমি এ ভেক্টর ধরেছি, ও বিটা হচ্ছে আমার হলো বি ভেক্টর, আর ও পিটা হচ্ছে হলো আর তিনটা ভেক্টর।
ও এ হচ্ছে স্মল এ, ওবি হচ্ছে স্মল বি, ওবি হচ্ছে স্মল আর। এখন তুমি দেখো আমি যদি ও এ বি ত্রিভুজ থেকে আসি, তুমি ত্রিভুজ ও এ বি থেকে যদি তুমি ভেক্টর যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করো ও এ বি থেকে, তাহলে তুমি লিখতে পারবে হলো ও এ, দেখো ও এ প্লাস এ বি ইকুয়াল টু লিখতে পারবে ও এ প্লাস এ বি ইকুয়াল টু লিখা যাবে ও বি। হ্যাঁ, তো এখান থেকে তুমি বের করতে পারবে এ বি ভেক্টর ইকুয়াল টু হবে তাহলে ও বি মাইনাস ও এ, আর ও বি মাইনাস ও এ মানে হচ্ছে হলো ও বিটা হচ্ছে হলো বি ভেক্টর আর ও এটা হচ্ছে এ ভেক্টর। তার মানে আমি এ বি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আমি এটা প্রমাণটা দেখাচ্ছি। প্রমাণ এখন দেখো এখানে এপি এবং এপি এবং বিপি লক্ষ্য করো, এখানে এপি ও বিপি এই ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই। ধারক রেখা বুঝো? ধারক রেখা মানে হচ্ছে যেই রেখাটা ওই ভেক্টরটাকে ধারণ করছে। এখানে দেখো এই যে একটা ভেক্টর লক্ষ্য করো, আমি লিখছি এপি, এপি মানে হচ্ছে এই ভেক্টরটা পুরো ভেক্টরটা, আর একটা হচ্ছে বিপি, বিপি মানে হচ্ছে এই ভেক্টরটা। তাই এখানে কিন্তু দুইটা ভেক্টর লক্ষ্য করো, এপি একটা ভেক্টর আবার বিপি আরেকটা ভেক্টর। দুইটা ভেক্টর কিন্তু একই ধারক রেখা অবস্থান করছে, অর্থাৎ দুইটা ভেক্টর কিন্তু একই রেখার উপর অবস্থান করছে। তাহলে দুইটা ভেক্টর যদি একই রেখার উপর অবস্থান করে, তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা ভেক্টর আরেকটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে আমরা এটাকে একটা আরেকটা কি হবে গুণিতক হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো সুতরাং এপি ইকুয়াল টু ল্যামডা ইনটু বিপি, এপি ইকুয়ালস টু ল্যামডা ইনটু বিপি। বিপি অথবা আমরা বিপি না বললে আমরা এখানে এপি আর হলো এবি ধরো, এবি ধরো তাহলে সুবিধা হবে। এবি যেহেতু আমার একটা ভেক্টর এবি আর এবি, এবি আর এবি আর বিপি বলতে পারতাম। তাহলে তাহলে আমরা লিখি এপি ইকুয়াল টু ল্যামডা ইনটু বিপি না বলে আমরা বলবো এখানে এবি। ঠিক আছে নাফিস, ঠিক আছে কিনা? এখন দেখো তাহলে এপি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ল্যামডা, আর এবি এর পরিবর্তে লিখতে পারবো বি মাইনাস এ। তার মানে এপিটাকে আমরা বলেছি কি আর ভেক্টর, এই যে এপি না তো ওপি না। আচ্ছা এপি ইকুয়ালস টু হচ্ছে আমার ল্যামডা ইনটু বি মাইনাস এ। ওকে, আবার আবার আমি ওএ প্লাস এপি, দেখো ওএ প্লাস এপি, এই যে ওএ প্লাস এপি সমান লিখতে পারবো হলো ওপি, ওএ প্লাস এপি সমান লিখতে পারবো ওপি। তাহলে ওপি ইকুয়াল টু ওএ ভেক্টরের পরিবর্তে লিখতে পারবো এ ভেক্টর, আর এপি ভেক্টরের পরিবর্তে ল্যামডা ইনটু বি মাইনাস এ। সুতরাং ওপি কে যদি আমি আর ভেক্টর ধরি, তাহলে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা ইনটু বি মাইনাস এ। এই যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল, আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা ইনটু বি মাইনাস এ। এটা হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। তোমরা কিন্তু যে নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ শিখেছো, মনে আছে? কি সূত্রটা কি ছিল? বাই y1 না y1 বাই 1, ঠিক আছে। তাহলে সেটা ছিল
কার্টেসিয়ান স্থানাঙ্ক অবস্থা, তাহলে এটাকে আমরা বলছি যে নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হবে। সেই সমীকরণটা বের করার সূত্র হচ্ছে r a প্লাস ল্যামডা b মাইনাস a। b মাইনাস a হচ্ছে কি, এটা b এবং a বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন একটা প্রবলেম করি, যেমন ধরো 2 অথবা 3, 2 অথবা 3 নাম্বারটাই করি। 2 নাম্বারটা একটু সাজিয়ে দেওয়া আছে, আমি 3 নাম্বারটাই করি। নাম্বার 3 11 এর 3, 11 এর 3 আমি এইগুলো সব মুছে ফেলি। ডান পাশে আমার শুধু সূত্রটা থাকলে হবে। এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেললাম, চিত্রটা আমার থাকবে। আমার এখানে দেওয়া আছে কি দেখো, এখানে a 1/2 এবং b 2 minus 3 4 এই একটা বিন্দু দেওয়া আছে, আর b আরেকটা বিন্দু দেওয়া আছে। a একটা বিন্দু দেওয়া আছে, b আরেকটা বিন্দু দেওয়া আছে। সুতরাং আমরা যদি এখান থেকে a ভেক্টরটাকে বের করতে চাই, স্মল a, এটাই হলো তোমার আসলে এই যে আমরা দেখেছিলাম না a ভেক্টর, তাহলে স্মল a ভেক্টরটা অর্থাৎ স্মল a সমান হবে I প্লাস 5j প্লাস 2k এবং স্মল b ভেক্টর হবে 2i মাইনাস 3j প্লাস 4k। কি বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখব, তাহলে a ও b বিন্দুগামী, তাহলে a ও, এটাকে আমরা আগের মতো লিখি যেটা বলেছিলাম, a ভেক্টর কমা b ভেক্টর বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে বলেছে। ভেক্টর সমীকরণ তোমরা যদি অনার্স পড়াশোনা করো, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, তারপরে অ্যাপ্লাইড যে সমস্ত সাবজেক্ট রয়েছে, সেখানে গেলে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে গিয়ে তোমাদেরকে, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদেরকে ক্যালকুলাস করতে হবে। সেই ক্যালকুলাসে এই জিনিসগুলো আছে, এগুলোকে তখন নেওয়া হয়েছে ক্যালকুলাসের মধ্যে, ক্যালকুলাস অফ সেভারাল ভ্যারিয়েবলস। আমরা যেমন সিঙ্গেল ভ্যারিয়েবল করতেছি এক্স এবং ওয়াই, সেখানে এক্স ওয়াই জেড ইউ ভি ডব্লিউ অর্থাৎ চলক অনেকগুলো থাকে, একাধিক চলক থাকে। যেমন ওয়াই ইকুয়াল টু এক্স সেখানে স্বাধীন চলক আর একটা অধীন চলক, ওখানে একাধিক অধীন চলক থাকবে, একাধিক স্বাধীন চলক থাকবে। সরলরেখার ভেক্টর সমীকরণ হবে, তাহলে আমরা যেটা লিখেছিলাম r ইকুয়াল টু a প্লাস ল্যামডা b মাইনাস a। লিখে নাও ল্যামডা স্কেলার, ল্যামডা স্কেলার। চিত্রটা মুছে ফেললাম, আগে চিত্রটাই, ল্যামডা যে কোনো স্কেলার, তার মানে আর বলতে আমরা বলছিলাম যে ও যেহেতু দেওয়া আছে, তাহলে আর মানে আর বলব এ হচ্ছে i প্লাস 5j প্লাস 2k প্লাস ল্যামডা b ভেক্টর, b মানে হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k মাইনাস a ভেক্টর i মাইনাস 5j মাইনাস 2k। তাহলে কত হচ্ছে i প্লাস 5j প্লাস 2k প্লাস ল্যামডা, y থেকে i গেলে i মাইনাস 8j প্লাস 2k। তো এখানে r টাকে আমি লিখতে পারি ix jy প্লাস kj, আর এখান থেকে তুমি যদি ল্যামডা কমন নাও তাহলে 1 প্লাস ল্যামডা i যদি কমন নাও 1 প্লাস ল্যামডা i, তারপরে যে যদি কমন নাও তাহলে 5
minus 8 lambda j, 5 minus 8 lambda j plus k যদি কমন নাও তাহলে 2 plus 2 lambda k, 2 plus 2 lambda k। এটা হচ্ছে এই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। এই জিনিসটা তোমাদেরকে অ্যাডভান্স দেওয়া হয়েছে। আচ্ছা, এটাকে যদি কার্টেজের সমীকরণ বের করতে বলে তাহলে আমরা পারবো কার্টেজের সমীকরণ বের করতে? 1 plus lambda equal to x, 5 minus 6 lambda equal to y, 2 plus 2 lambda equal to z। তারপর ল্যামডা বের করবো তিন জায়গা থেকে, তারপর তিনটাকে সমান করে দেব। ঠিক আছে? জি স্যার। আরেকটা প্রবলেম আমরা করব, সর্বশেষ প্রবলেম এই অনুশীলনী 12 নাম্বার। 12 নম্বরে বলেছে একটি কণার উপর p এবং q বল দুইটি প্রয়োগের ফলে কণাটি a23-1 বিন্দু হতে b-4-2-1 বিন্দুতে সরে গেল। বল দুইটি দ্বারা সম্পাদিত কাজ কত? কি কাজ বের করার সূত্র কি ছিল? w কত? f ডট s। এটা হচ্ছে ফোর্স বা বল, আর এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে বল আর এটা হচ্ছে সরণ। তাহলে কাজ ইকুয়ালস টু বল গুণন সরণ, এখানে কিন্তু ডট গুণন হবে। তাহলে এখানে বল কোনটা দেখো, তোমার যে প্রবলেমটা দেওয়া আছে এখানে হচ্ছে 12 নাম্বার দুইটা ভেক্টর দেওয়া আছে। p ভেক্টরটা হচ্ছে হলো 2i minus 3j plus এটা একটা ভেক্টর, এবং q ভেক্টরটা হচ্ছে হলো 3i plus 2j, 3i plus j minus 4k। এই দুইটা ভেক্টর একটা কণার উপর প্রয়োগ করা হচ্ছে। একটা কণার উপর এই দুইটা ভেক্টর, মনে করো এখানে একটা কণা, এর উপর আমি দুইটা ভেক্টর, এই দিক থেকে একটা ভেক্টর প্রয়োগ করেছি, আবার মনে করো এই দিক থেকে আরেকটা ভেক্টর প্রয়োগ করেছি। তাই একই দিক হতে হয়, ভিন্ন অ্যাঙ্গেল হতে। তাহলে এই কণাটা এই যে বিন্দুটা ছিল এই বিন্দু থেকে সরে আরেকটা বিন্দুতে গিয়েছে, তাহলে বলেছে কাজ কতটি করেছে। তাহলে সরণটা কত? এখান থেকে যদি এখানে হচ্ছে সরণ, আর এফটা কত দাও, এটা নাহলে এস হলো, এফ কত? এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি লব্ধি লব্ধি ভেক্টর। কিভাবে লিখব? পি ও কিউ এর লব্ধি ভেক্টর। এটাকে আমরা নাম দিয়ে দাও, ক্যাপিটাল এফ ধরো, এফ ধরো। তাহলে এফ ইকুয়ালস টু হবে 2i minus 3j plus k, f equal to what e plus e, okay, plus e মানে হচ্ছে 3i plus j minus 4k। তাহলে কত হচ্ছে 5i আর minus 2j আর minus 3k হচ্ছে f। s কত? s কত? আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে কণাটির সরণ, এখানে তারপরে আমি লিখছি কণাটির সরণ। কণাটির সরণ আমি যদি এটাকে s বলি, এটা লিখে দিলাম s নাকি s, তাহলে sটা কি হবে বলো তো? এটা a বিন্দু থেকে b বিন্দুতে চলে গেছে। আচ্ছা, লিখে দিলে ভালো হতো না? বিন্দুটা লিখে দিলে ভালো হতো। আগে লিখে নাও, a হচ্ছে হলো 2, 3, -1 আর b হচ্ছে হলো 4, -2, 1। সুতরাং কণাটির সরণ s হবে, এটা একটু লিখতে হবে। কি হবে বলো তো? আমি লিখে দেখাচ্ছি 4 -2i, 4 -2i
yes এই বিন্দু থেকে যেহেতু বি বিন্দুতে গিয়েছে প্লাস -2 -3 জে 1 প্লাস 1 কে বলো তো এটা বুঝতে পারছো নাকি তোমরা ওই ভেক্টরটা এবি ভেক্টরটা এস মানে আসলে এখানে এবি ভেক্টর এই যে এটা এই বিন্দুতে ছিল এই বিন্দু থেকে বি বিন্দুতে আসলো তাহলে এটা হচ্ছে আমার এস মানে হচ্ছে আমার এখানে আমি এস বলতে বুঝাচ্ছি আসলে এবি ভেক্টরটা আচ্ছা তাহলে কত হবে 2i minus 5j plus 2k সুতরাং সম্পাদিত কাজ W equal to F dot S ভেক্টর চিহ্ন দিতে হবে W equal to F dot S আল্লাহ এটা তো মুছে ফেললাম কত ছিল এটা 5i minus 2j minus 3k এটা হচ্ছে f আর ডট s হচ্ছে হলো 2i minus 5j plus 2k তাহলে 5 দুগুণে 10 প্লাস 10 বিয়োগ 6 20 থেকে 6 গেলে 14 একক কিন্তু কাজের পরিমাণ হচ্ছিল 14 একক কাজের একক কি জুল জুল লেখার দরকার নেই আমরা এখানে একক লিখবো কারণ এখানে ডিসটেন্সটা কিসে দেওয়া আছে সেটা আমরা জানি না তাই না কাজের একক জুল ঠিক আছে তো আমরা একক লিখলে হবে এখানে বুঝতে যে রেসপেক্টিভ একক কি জানা হচ্ছে তাহলে দেখো আমরা এখানে কিন্তু এই ভেক্টরের প্রয়োগ দেখলাম ভেক্টরের প্রয়োগ করে আরেকটা কাজ করা যায় এটাকে আমরা বলি মোমেন্টাম ভ্রামক নির্ণয় করা ফিজিক্সে তোমরা পড়েছো ফিজিক্সে ভ্রামক পড়েছো মোমেন্টাম বের করা যায় আগে আমাদের ম্যাথমেটিক্সে ছিল কিন্তু এখন এটাকে সিলেবাস শর্ট করে ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের 2.2 চ্যাপ্টারটা আমাদের পড়া হয়েছে আমরা আগামী ক্লাসে 2.2 আর একটা অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীটা আমরা করব সেখানে কিছু থিওরিটিক্যাল প্রমাণও আছে সেগুলো আমরা দেখব আমরা নেক্সট ক্লাসে তার মানে শুক্রবার দিন 2.2 করব আর 2.1 তোমরা শেষ করে ফেলবে ঠিক আছে জি স্যার বলো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো আর যদি প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা এখন শেষ করব